প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আলোচনা করছি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান নিয়ে। আমাদের অষ্টম অধ্যায়ের লেকচার 1 আমরা গতদিন আলোচনা করেছি। আজকে আমাদের অষ্টম অধ্যায়ের লেকচার 2। অষ্টম অধ্যায়ে রয়েছে রেচন প্রক্রিয়া, লেকচার 2 বা শেষ পর্ব। প্রথমে আমরা বৃক্কের কাজ সম্পর্কে জানি। আমরা বৃক্ক বা কিডনি সম্পর্কে আলোচনা করেছি, বৃক্ক বা কিডনির গঠন নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা এই বৃক্কের কাজ বা গুরুত্ব নিয়ে আলোচনা করব। এখন এই বৃক্কের কাজ কি? বৃক্ক বা কিডনি দুইটি কাজ করে মূলত। একটা হচ্ছে আমাদের দেহ থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ অপসারণ করে, আর একটা হচ্ছে দেহে পানির সমতা নিয়ন্ত্রণ করে, যেটিকে অসমোরেগুলেশন বলে। এখন নাইট্রোজেন ঘটিত বর্জ্য অপসারণে বৃক্ক কিভাবে কাজ করে সেটা আমরা একটু বিস্তারিত আলোচনা করব। আমরা যে আমিষ বা মাছ, মাংস, ডিম, দুধ এই জাতীয় খাদ্য খাই, এই খাদ্যগুলো পরিপাকের ফলে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডটা বিপাকের ফলে নাইট্রোজেন ঘটিত এই বর্জ্য পদার্থ ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এগুলো তৈরি হয়। এই উপাদানগুলো দেহের জন্য বিষাক্ত এবং ক্ষতিকারক। এগুলো যদি দেহের মধ্যে জমা হতে থাকে তাহলে বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হয়, এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এগুলো কতটা বিষাক্ত। যে পদার্থগুলো মানুষের দেহে যদি অধিক পরিমাণে জমা হয়ে যায় তাহলে কি হবে? মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন 1500 ml বা 1.5 লিটার মূত্র ত্যাগ করে। এর মাধ্যমেই মূলত নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো দেহ থেকে নিষ্কাশিত হয়ে যায়। আমরা আগেই বললাম যে বিপাকের ফলে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলো মূলত যকৃতে এই উপাদানগুলো পরিবর্তিত হয়। তো যকৃতে এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি হওয়ার পর এগুলো রক্তের মাধ্যমে বাহিত হয়ে কিডনি বা বৃক্কে আসে। বৃক্কে বা নেফ্রনে, বৃক্কের যে নেফ্রন থাকে এই নেফ্রনের মাধ্যমে মূলত এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো পরিশোধিত হয়। এখন রক্ত কি করে? নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো বহন করে নিয়ে আসে। কিসের মাধ্যমে নিয়ে আসে? অ্যাফারেন্ট ধমনিকার মাধ্যমে। তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। এই যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য অপসারণে বৃক্কের কাজ। দেখো যে অ্যাফারেন্ট ধমনিকা এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য সহ রক্ত নিয়ে আসে কোথায়? গ্লোমেরুলাসে। গ্লোমেরুলাস নাইট্রোজেন ঘটিত বর্জ্যগুলোকে পরিশোধন করে, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলোকে পরিশুদ্ধ করে, পরিস্রাবন করে বিশুদ্ধ রক্তকে আবার ইফারেন্ট ধমনিকার মাধ্যমে রক্তনালীতে ফেরত দেয়, অর্থাৎ দেহে ফেরত দেয়। আর গ্লোমেরুলাসের নিচে যে বোম্যান্স ক্যাপসুল থাকে, এই বোম্যান্স ক্যাপসুলের মধ্যে চলে আসে গ্লোমেরুলার ফিল্ট্রেট, অর্থাৎ এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো, যার মধ্যে কি থাকে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এই উপাদানগুলো থাকে। এখন এই উপাদানগুলো এই বোম্যান্স ক্যাপসুল থেকে চলে আসে রেনাল টিউবুলের মাধ্যমে। বোম্যান্স ক্যাপসুল থেকে কোথায় আসে? রেনাল টিউবুলের মাধ্যমে। রেনাল টিউবুল আমরা 4টা ভাগ বলেছি: প্রক্সিমাল পেঁচানো নালিকা, হেনলির লুপ, ডিস্টাল পেঁচানো নালিকা, সংগ্রাহী নালিকা। তাহলে এই রেনাল টিউবুলের মাধ্যমে
সেটা চলে আসে কোথায়? পেলভিসে। পেলভিস থেকে ইউরেটারের মাধ্যমে মূত্রথলিতে এসে জমা হয়। তারপর যখন এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বা মূত্রথলিতে অধিক পরিমাণে জমা হয়, তখন মূত্রনালীর মাধ্যমে এটি দেহের বাইরে নিষ্কাশিত হয়ে যায়। এভাবে রক্ত থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ দেহ থেকে নিষ্কাশন করতে বৃক্ক বা নেফ্রন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা এই ডায়াগ্রামটা আগে দিবে, তারপর এই বর্ণনাটুকু করবে। এবার আসো অসমোরেগুলেশন বা পানি সাম্য নিয়ন্ত্রণ। তাহলে অসমোরেগুলেশন কি? পানি সাম্য নিয়ন্ত্রণ, অর্থাৎ যে প্রক্রিয়ায় দেহে পানির সমতা নিয়ন্ত্রিত হয় বা রক্ষিত হয় তাকে অসমোরেগুলেশন বলে। এখন দেখো, তুমি যখন পানি কম খাচ্ছ, পানি যখন কম খাও, তখন তোমার দেহে পানির স্বল্পতা দেখা দেয় খুব কম পরিমাণে, কারণ তুমি পানি কম খেয়েও কিন্তু টিকে থাকতে পারো। তাহলে দেহে তো নির্দিষ্ট পরিমাণ পানির প্রয়োজন, তুমি যখন পানি কম খাচ্ছ, তাহলে এই দেহ কিভাবে এই পানির সমতাটা নিয়ন্ত্রণ করে? আমরা যখন দেখো যে কম পানি খাই, পানি যখন কম খাই, তখন আমাদের এই যে মস্তিষ্কের থ্যালামাসে একটা রিসেপ্টর আছে, হাইপো রিসেপ্টর, অসমো রিসেপ্টর বলা হয় যেটাকে, অসমো রিসেপ্টর। তাহলে আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাসে অসমো রিসেপ্টর নামক একটি রিসেপ্টর বা সংবেদী অংশ আছে। যখন আমরা পানি কম খাই, তখন মস্তিষ্কের হাইপোথ্যালামাসে ওই অসমো রিসেপ্টরটি উদ্দীপ্ত হয়। উদ্দীপ্ত হয় তো উদ্দীপ্ত হলে কি হয়? ওখান থেকে একটি হরমোন নিঃসৃত হয়, যেটার নাম হচ্ছে ADH, মানে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ADH, ADH, তাহলে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই হরমোনটা রক্তস্রোতের মাধ্যমে বাহিত হয়ে কোথায় চলে আসে? এই যে সংগ্রাহী নালী আছে যেখানে, এই সংগ্রাহী নালীতে চলে আসে, সংগ্রাহী নালীতে আসে। তো সংগ্রাহী নালীর মধ্য দিয়ে যখন পানিটা যাবে কোথায়? সংগ্রাহী নালীর মধ্য দিয়ে পেলভিসে। এই সংগ্রাহী নালীর যে ছিদ্রপথগুলো থাকে, সেই ছিদ্রপথগুলো কি হয়? উন্মুক্ত হয়ে যায়। তখন এই যে মূত্র যাচ্ছে, এর মধ্যে যে পানি থাকে, তখন এই ছিদ্রপথগুলো পানিকে রক্তে শোষণ করে নেয়, অর্থাৎ দেহের মধ্যে আবার পুনরায় শোষণ করে নেয় ইউরিন থেকে। তখন কম পরিমাণে ইউরিন নিষ্কাশন করে। এভাবে দেহ পানির সমতা রক্ষা করে। তাহলে কি বলা হচ্ছে? পানি যখন কম খায়, তখন আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাসের অসমো রিসেপ্টর নামক একটি সংবেদী অংশ উদ্দীপ্ত হয়। উদ্দীপ্ত হয়ে সে কি করে? ADH, অ্যান্টি ডাইউরেটিক নামক হরমোন নিঃসরণ করে। এই হরমোনটা রক্তের মাধ্যমে বাহিত হয়ে কোথায় চলে আসে? সংগ্রাহী নালীতে চলে আসে। সংগ্রাহী নালীতে অনেক ছিদ্রপথ থাকে। যখন এই ADH-টা সংগ্রাহী নালীতে আসে, তখন সংগ্রাহী নালীর ছিদ্রপথগুলো কি হয়? উন্মুক্ত হয়ে যায় বা খুলে যায়। তখন এই যে মূত্র এদিক দিয়ে যাচ্ছে সংগ্রাহী নালীর মধ্য দিয়ে, তখন ওই মূত্র থেকে পানি শোষণ করে নেয়। আমরা জানি যে এই মূত্রের মধ্যে 90% হচ্ছে পানি। তখন এখান থেকে পানি শোষণ করে দেহে ফেরত পাঠায় এবং অল্প পরিমাণে ইউরিন বা মূত্র তৈরি করে। এভাবে দেহ কম পানি খেলেও পানির সমতা রক্ষা করে। আবার যখন আমরা বেশি পানি খাই, পানি যখন আমরা বেশি খেয়ে ফেলি, অতিরিক্ত পানি খাই, তখন কি হয়? অতিরিক্ত পানি যখন খাই, তখন এই যে ADH-টা অতিরিক্ত পরিমাণে ক্ষরিত হয় না। ফলে কি হয়? এই যে সংগ্রাহী নালীর প্রাচীরের ছিদ্রপথগুলো বন্ধ থাকে, ফলে অধিক পরিমাণ ইউরিন উৎপাদিত হয় এবং
তখন অধিক মূত্র ত্যাগের মাধ্যমে আমাদের দেহ পানির সমতা নিয়ন্ত্রণ করে। তাহলে অসমোরেগুলেশন বোঝা গেল। আচ্ছা, এবার আসা হচ্ছে বৃক্কে পাথর। তো এই বৃক্কে পাথর কি? বৃক্কে পাথর কি? আমাদের কিডনি বা বৃক্কে ক্ষুদ্র আকারের পাথর জমা হয়। এই পাথরগুলো কিভাবে আসে? পাথরগুলো কিভাবে আসে? দেখো, আমরা যদি বেশি পরিমাণে মাছ, মাংস, ডিম, দুধ এগুলো খাই, অতিরিক্ত পরিমাণে খাই, তাহলে আমাদের দেহে অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। এই অ্যামাইনো অ্যাসিড গুলো তখন ইউরিয়া, ইউরিক অ্যাসিড এগুলোতে পরিণত হবে বেশি পরিমাণে। তো এই ইউরিয়া, ইউরিক অ্যাসিড এগুলো পানির থেকে একটু ভারী। তখন এইটি এই কিডনির মাধ্যমে যখন পরিশুদ্ধ হয়, তখন এই উপাদানগুলো কিডনির মধ্যে জমা হতে থাকে, খুব অল্প অল্প পরিমাণে জমা হতে থাকে। তো অল্প অল্প পরিমাণে জমা হতে থাকলে এক সময় দেখা যায় যে এর পরিমাণটা অধিক হয়ে যায়, তখন এটি শক্ত পাথরের মতো হয়ে যায়। এটাকেই বলা হয় পাথর। অর্থাৎ এটাকেই তোমার কিডনিতে পাথর হয়। তো এই কিডনিতে তোমার পাথর হওয়ার কারণ কি? অতিরিক্ত শারীরিক ওজন, তারপর কিডনির সংক্রমণ, পানি কম পান করা, এরপর কিডনির বিভিন্ন রোগ। এই কারণে কিডনিতে পাথর হতে পারে। আবার ওই যে অতিরিক্ত পরিমাণে মাছ, মাংস এগুলো খাওয়া, এটাও বৃক্কে পাথর হওয়ার জন্য দায়ী। তবে পরিসংখ্যানে দেখা গেছে, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে মেয়েদের তুলনায় পুরুষে পাথর হয় বেশি। মেয়েদের কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা কম থাকে, আর পুরুষে পাথর হওয়ার আশঙ্কা বেশি থাকে। এই যে কিডনিতে কারণগুলো আমরা দেখলাম, এবার আসো যে কি লক্ষণ প্রকাশ পায়। কিডনিতে পাথর হলে কি কি লক্ষণ প্রকাশ পায়? কিডনির প্রদাহ, অর্থাৎ কিডনিতে যন্ত্রণা হবে, তারপর প্রস্রাবে সমস্যা হবে, এরপর হচ্ছে শরীর ফুলে যাওয়া, অর্থাৎ পানি জমে যাওয়া, হাতে পায়ে পানি জমে যাওয়া, প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন যাওয়া। যদি প্রস্রাব পরীক্ষা করা হয় তাহলে অতিরিক্ত প্রোটিন চলে যাওয়া। কারণ এই যে প্রোটিন গুলো দেহ তোমার গ্লোমেরুলাস থেকে শোষণ করে আবার রক্তে পাঠিয়ে দেয়। এখন কিডনি যদি প্রবলেম থাকে বা সমস্যা থাকে, তাহলে কি হচ্ছে, এটা আর শোষণ করে নিতে পারে না, ফলে এটাকে দেহের বাইরে পাঠিয়ে দেয়। রক্ত মিশ্রিত প্রস্রাব হওয়া, প্রস্রাবে জ্বালা পোড়া হওয়া, তারপর ঘন ঘন প্রস্রাব হওয়া, আবার ক্ষেত্র বিশেষে প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া। এইগুলো হচ্ছে বৃক্কে পাথর হওয়া লক্ষণ। এবার আসো প্রতিকার। এই প্রতিকার কি? যদি বৃক্কে পাথর হয়েই যায়, তাহলে এর থেকে আমরা কিভাবে প্রতিকার পেতে পারি? অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং অনেক তোমার পরীক্ষা নিরীক্ষা করাতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তবে এর চিকিৎসা তোমার এই পাথরের আকার আকৃতি এবং অবস্থানের উপর নির্ভর করে বিভিন্ন রকমের হয়ে থাকে। ওষুধ সেবনে এটা অপসারণ করা যায়, তবে আধুনিক কালে ইউটারোস্কোপিক বা আল্ট্রাসনিক লিথোট্রিপসি অথবা বৃক্কে অস্ত্রোপচারের মাধ্যমে তোমার এই বৃক্কের পাথর অপারেশন করা যায়। এবার আসা হচ্ছে বৃক্ক বিকল। বৃক্ক বিকল কাকে বলে? বৃক্ক যদি তার স্বাভাবিক কাজকর্ম করতে ব্যাহত হয়, বাধাগ্রস্ত হয়, তাকে বলা হয় বৃক্ক বিকল। এখন দেখো, বৃক্ক বিকল তোমার ধীরে ধীরে হতে পারে, আবার তাৎক্ষণিক বা অকস্মাৎ হতে পারে। বৃক্ক বিকল ধীরে ধীরে হতে পারে, আবার অকস্মাৎ হতে পারে।
তো কি কি কারণে বৃক্ক বিকল হতে পারে? একটা হচ্ছে নেফ্রাইটিস নামক রোগ, তারপর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এরপর কিডনি বা বৃক্কে পাথর। এই কারণে বৃক্ক বিকল হয়ে যেতে পারে। আবার বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, মারাত্মক ডায়রিয়া, অতিরিক্ত রক্তক্ষরণ, এগুলোর মাধ্যমে বৃক্ক বিকল হয়ে যেতে পারে। তবে এই যে বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, মারাত্মক ডায়রিয়া এবং অধিক রক্তক্ষরণের কারণে বৃক্কের তাৎক্ষণিক বা অকস্মাৎ বিকল হয়ে যায়, হঠাৎ করে বৃক্ক বিকল হয়ে পড়ে, তখন আর এই ট্রিটমেন্টের অবস্থা থাকে না। তখন এটা যখন এটা হঠাৎ করে বিকল হয়ে যায়, তখন কিন্তু মানে মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। আচ্ছা, এই যে বৃক্ক যে বিকল হলো, এই বিকলের আমরা কিভাবে বুঝবো যে এই বৃক্ক বিকল হয়ে গিয়েছে? তো বৃক্ক বিকল হলে মূত্রের পরিমাণ কমে যাবে, আর হচ্ছে রক্তে ক্রিয়েটিনিন বৃদ্ধি পাবে। এই যে ব্লাডের যে ক্রিয়েটিনিন টেস্ট করে, এই ক্রিয়েটিনিনের পরিমাণ যদি অনেক বেড়ে যায়, তাহলে বুঝতে হবে যে তার কিডনিতে সমস্যা আছে এবং কিডনি বিকল হয়ে যাচ্ছে। অর্থাৎ এই কিডনি বিকল হয়ে গেলে মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। এখন আসো যে এই বিকল থেকে প্রতিকারের উপায় কি? তিনটা পদ্ধতিতে এটা আমরা প্রতিকার পেতে পারি। একটা হচ্ছে খাদ্য নিয়ন্ত্রণ, এটা প্রাথমিক পর্যায়ের প্রতিকার। আর একটা হচ্ছে ডায়ালাইসিস, আর একটা হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন। ধারাবাহিকভাবে আসবে। প্রাথমিক পর্যায়ে যদি বৃক্ক বিকলের লক্ষণগুলো প্রকাশ পায়, তাহলে আমরা খাদ্য নিয়ন্ত্রণ করে এটা হাত থেকে রক্ষা পেতে পারি। তাহলে খাদ্য নিয়ন্ত্রণ কি? যেমন কিছু কিছু খাবার আছে যেগুলো হচ্ছে ক্রিয়েটিনিনের পরিমাণ বৃদ্ধি করে, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, অর্থাৎ প্রোটিন জাতীয় উপাদান। এই উপাদানগুলো যদি আমরা কম পরিমাণে খাই, আবার যেগুলো হচ্ছে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে, সেই খাবারগুলো যেমন চকলেট, কমলা লেবু, এই উপাদানগুলো তখন খাওয়া নিয়ন্ত্রণ করতে হবে। যাদের কিডনির সমস্যা আছে তারা চকলেট, তারপরে কমলা লেবু, এগুলো খেতে পারবে না। তো এগুলো খেলে কি হবে? ক্রিয়েটিনিনের পরিমাণ বৃদ্ধি পাবে, ফলে বৃক্ক আরো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাহলে খাদ্য নিয়ন্ত্রণ করে আমরা প্রাথমিকভাবে বৃক্ক বিকলের হাত থেকে রক্ষা পেতে পারি, অর্থাৎ বৃক্ক বিকলকে নিয়ন্ত্রণ করতে পারি। যদি খাদ্য নিয়ন্ত্রণে এই প্রতিকার করা সম্ভব না হয়, তখন আমাদের ডায়ালাইসিস করতে হয়। ডায়ালাইসিসটা কি? এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। ডায়ালাইসিসটা মূলত একটি বৈজ্ঞানিক উপায়ে মেশিনের সাহায্যে রক্ত থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো অপসারণ করা প্রক্রিয়া। তো এইখানে একটি মেশিন যুক্ত থাকে। মেশিনের মধ্যে অনেকগুলো একটি তার অনেক পেঁচানো থাকে, এভাবে পেঁচানো থাকে। তারপরে দুইটা তার বাইরে উন্মুক্ত থাকে। এর একটি তারকে আমাদের এই হাতের ধমনীর সাথে যুক্ত করা হয়, আরেকটি তারকে শিরার সাথে যুক্ত করা হয়। যে তারকে ধমনীর সাথে যুক্ত করা হবে, যে নল বা পাইপটাকে, এই নল দিয়ে রক্ত এই যন্ত্রের মধ্যে প্রবেশ করবে। অর্থাৎ যে নল দিয়ে রক্ত যন্ত্রে প্রবেশ করবে, সেই নলটাকে কোথায় যুক্ত করতে হবে? ধমনীর সাথে। তাহলে ধমনী থেকে রক্ত বের হয়ে নলের মাধ্যমে ডায়ালাইসিস যন্ত্রের মধ্যে যাবে। আর এই ডায়ালাইসিস যন্ত্রের মধ্যে রক্ত পরিশুদ্ধ হয়ে আর একটা নলের মাধ্যমে পরিশুদ্ধ রক্ত বের হয়ে আসবে। সেই নলটাকে যুক্ত করা হবে শিরার সাথে। শিরাগুলো যেগুলো হচ্ছে যে বাইরে বাইরে থেকে দেখা যায় নীল কালো, এগুলো হচ্ছে শিরা। আর যেটা একটু ভিতরে থাকে, যেগুলাতে হচ্ছে পালস থাকে, অর্থাৎ এই ডিপ ডিপ আওয়াজ করে, এই নালীটা হচ্ছে ধমনী। এখন দেখো, এই যে ডায়ালাইসিস যন্ত্রের একটি বর্ণনা দেওয়া হচ্ছে। দেখো যে এইটার মধ্যে অনেকগুলো পেঁচানো নল থাকে। এই এটার আবার এই যে একটা চেম্বার, এই চেম্বারের মধ্যে উপরের দিকে একটি ছিদ্র পথ থাকে, যেটার মধ্যে ডায়ালাইসিস ফ্লুইড দেওয়া হয়।
আর নিচের দিকে আরেকটা ছিদ্রপথ থাকে, যেদিক দিয়ে এই ডায়ালাইসিস ফ্লুইডটা বের হয়ে যায়। এই ডায়ালাইসিস ফ্লুইডটাকে বলা হচ্ছে ডায়ালাইজার, আচ্ছা ডায়ালাইসেট, আর এই যন্ত্রটাকে বলা হচ্ছে ডায়ালাইজার। যাই হোক, তো কি করা হয় যে এই উপরের যে পাইপ থাকে সেই পাইপ দিয়ে বা ছিদ্র পথ দিয়ে ডায়ালাইসিস ফ্লুইড যন্ত্রের মধ্যে দেওয়া হয়। রক্ত যখন ধমনী থেকে রক্ত যখন এই নলের মধ্য দিয়ে ডায়ালাইসিস মেশিনে প্রবেশ করে, তখন এই মেশিন থেকে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো তোমার যন্ত্রের মধ্যে চলে আসে, আর রক্তটা পরিশুদ্ধ হয়ে আবার দেহে ফিরে যায়। এভাবে ডায়ালাইসিস করা হয়। তবে রক্তে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থের পরিমাণের উপর ভিত্তি করে ডায়ালাইসিসের সময় নির্ধারণ করা হয়। এটা 6 থেকে 8 ঘন্টা সময় লাগে একবার ডায়ালাইসিস করতে। কারো কারো ক্ষেত্রে সপ্তাহে একবার ডায়ালাইসিস করার দরকার হয়, কারো কারো ক্ষেত্রে মাসে একবার, কারো কারো ক্ষেত্রে 15 দিনে একবার, আবার যখন অধিক পরিমাণে হয়ে যায় তখন 1-2 দিন পর পর ডায়ালাইসিস করতে হয়। যদি ডায়ালাইসিস করেও সমস্যার সমাধান না হয় তাহলে কি করতে হবে? বৃক্ক প্রতিস্থাপন করতে হবে। এখন এই বৃক্ক প্রতিস্থাপনের আমরা একটা চিত্র আগে দেখি, তারপরে আমরা এটা বর্ণনা করব। এখন দেখো যে বৃক্ক প্রতিস্থাপন, আমরা জানি যে আমাদের 2টি কিডনি বা বৃক্ক রয়েছে। তো এই 2টি কিডনির যদি একটি নষ্ট হয়ে যায় তাহলে আরেকটি দিয়ে এই তোমার নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ অপসারণের কাজ সম্পন্ন হয়। কিন্তু যদি 2টি নষ্ট হয়ে যায় তখন কি করা হয়? একটি কিডনি অন্যজন থেকে নিয়ে তখন এই অসুস্থ ব্যক্তির দেহে স্থাপন করে দেওয়া হয়। এটাই হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন। তা আমরা এই চিত্রটা যদি একটু দেখি, খেয়াল করো, এটা হচ্ছে এই যে এইটা হচ্ছে প্রতিস্থাপিত কিডনি, আর এটা হচ্ছে এই যে এই দুইটি হচ্ছে নষ্ট কিডনি। এই যে এই দুটি নষ্ট কিডনি। এখন দেখো যে এই নষ্ট কিডনির সাথে কিন্তু কোনো সংযোগ থাকে না, এটা এখান থেকে কেটে দেওয়া হয়। নষ্ট কিডনিটা তোমার দেহে থাকতেও পারে, আবার যদি বেশি নষ্ট হয়ে যায় তখন এটাকে দেহ থেকে অপসারণ করে ফেলা হয়। এখন এই যে সুস্থ যে কিডনিটি রয়েছে, মানে অন্যের দেহ থেকে যে কিডনিটি নেওয়া হয়, এই কিডনির সাথে ধমনী এবং শিরার সংযোগ করে দেওয়া হয় এবং এই কিডনি থেকে একটি নালী এনে তোমার মূত্রথলির সাথে যুক্ত করে দেওয়া হয়। তখন কি হবে? যে রক্ত এই যে প্রতিস্থাপিত কিডনির মাধ্যমে পরিশোধিত হয়ে কোথায় যাবে? এই যে মূত্রথলিতে যাবে এবং তারপর দেহ থেকে নিষ্কাশিত হয়ে যাবে। এখন আমরা আসি যে এই যে বৃক্ক প্রতিস্থাপনে আমাদের কি কি বিষয় লক্ষ্য রাখতে হয়। সবার কিডনি সবাই নিতে পারবে না। কিডনি নিতে হলে প্রথমে যার কিডনি নিতে হবে তার সাথে তোমার রক্তের গ্রুপ ম্যাচ করতে হবে, অর্থাৎ একই হতে হবে। তারপর টিস্যু ম্যাচ করতে হবে, অর্থাৎ আমাদের এক একজনের টিস্যুর গঠন আকৃতি এক এক রকম হয়ে থাকে, কিছুটা ভিন্নতা আছে। টিস্যু একই রকম কিন্তু কিছুটা গঠনগত ভিন্নতা রয়েছে। তো এই টিস্যু ম্যাচ করতে হবে, অর্থাৎ একই রকম টিস্যুর গঠন হতে হবে। এরপর কি করা হবে? যে কিডনি দান করবে তার সাথে যদি রক্তের গ্রুপ টিস্যু ম্যাচ করে, রক্তের গ্রুপ ম্যাচ করে এবং টিস্যু ম্যাচ করে, তখন কি করা হবে? ওই দাতারকে অপারেশন করে আগে কিডনিটি নেওয়া হয় এবং এই কিডনিটি তখন লবণ মিশ্রিত পানির মধ্যে রাখা হয়।
তারপর যে কিডনি গ্রহণ করবে অর্থাৎ গ্রহীতাকে অপারেশন করে তখন এই দাতার কিডনিকে গ্রহীতার দেহে এভাবে এই চিত্রের মতো এভাবে সংযুক্ত করে দেওয়া হয়। তবে এই সংযুক্ত করে দেওয়া হলেই যে সে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করবে তা কিন্তু নয়। তাকে যতদিন বেঁচে থাকবে ততদিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং নির্দিষ্ট সময় পর পর চেক আপ করানোর মাধ্যমে নিয়মিত ওষুধ সেবন করে যেতে হবে। অর্থাৎ নিয়মিত ডাক্তারের কাছে যেতে হবে, শরণাপন্ন হতে হবে, পরামর্শ নিতে হবে, নির্দিষ্ট সময় পর পর চেক আপ করাতে হবে। আর কি করতে হবে? নির্দিষ্ট মাত্রার নির্দিষ্ট ওষুধ আজীবন সেবন করে যেতে হবে। তাই আমরা এই যে কিডনিকে যদি সুস্থ রাখতে চাই তাহলে আমরা কিডনি বান্ধব খাদ্য গ্রহণ করব। অর্থাৎ যে খাদ্যগুলো কিডনি তোমার কিডনি কি করে, যে খাদ্যগুলো কিডনি সহ্য করতে পারে, যেমন প্রোটিন জাতীয় খাদ্য কিডনি সহ্য করতে পারে না। এটা যদি অধিক পরিমাণে তুমি গ্রহণ করো তাহলে এই কিডনিকে বেশি কাজ করতে হবে, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বেশি নিষ্কাশন করতে হবে, ফলে সে দুর্বল হয়ে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের এই পর্যন্তই আলোচনা ছিল, এই চ্যাপ্টার এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে আমাদের এই যে নবম অধ্যায় আছে, এই নবম অধ্যায় আমরা আলোচনা করব। এটিও হয়তো 2টা লেকচার বা 3টা লেকচার লাগবে, 2টা লেকচারে হয়তো বা শেষ হয়ে যাবে। তোমরা এগুলো ভালো করে পড়ে ফেলবে, সামনেই পরীক্ষা হবে তোমাদের, খুব তাড়াতাড়ি পরীক্ষার ডেট দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।